আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো আমাদের এই গ্রহের সীমিত সম্পদগুলোকে আমরা কিভাবে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি। চলুন খতিয়ে দেখা যাক কিভাবে আমরা অভাব বা স্বল্পতার চিন্তা থেকে বেরিয়ে একটা স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। আচ্ছা, একটু ভাবুন তো, আপনার হাতে যে ফোনটা আছে, দুপুরে যে খাবারটা খেলেন, আর আমাদের সবার ভবিষ্যৎ, এই সব কিছুর মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়? উত্তরটা হলো সম্পদ। আর এই সব কিছুই কিন্তু এক অদৃশ্য সুতোয় একে অপরের সাথে বাঁধা। তো চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক। এখানে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে সম্পদ আসলে জিনিসটা কি, আর কেন এটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমাদের চারপাশের যে কোনো জিনিস যা আমাদের চাহিদা মেটাতে পারে তাকেই আমরা সম্পদ বলি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কোনো জিনিসকে সম্পদ হতে হলে কিন্তু তিনটে শর্ত মানতে হয়। ১. প্রযুক্তি দিয়ে সেটাকে নাগালের মধ্যে পেতে হবে। ২. সেটা ব্যবহার করা অর্থনৈতিকভাবে লাভজনক হতে হবে। আর ৩. সামাজিকভাবেও সেটার গ্রহণযোগ্যতা থাকতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো সম্পদই কিন্তু একা একা থাকে না, সবগুলোই একে অপরের ওপর নির্ভরশীল, ঠিক যেন একটা মাকড়সার জালের মতো। যেমন ধরুন, আমরা চাষের জন্য যে জল ব্যবহার করি সেটা কিন্তু মাটির গুণমানকে প্রভাবিত করে। আবার ধরুন, খনিজ তুলতে গিয়ে হয়তো বনজঙ্গল সাফ করতে হয়, মানে একটাকে টান দিলে অন্যগুলোতেও প্রভাব পড়ে। যেহেতু সবকিছুই এভাবে একটার সাথে আরেকটা জড়িয়ে আছে, তাই পরিকল্পনা বা প্ল্যানিং যে কতটা জরুরি তা তো বোঝাই যাচ্ছে। আমাদের দ্বিতীয় অংশের মূল বিষয় এটাই, কেন একটা সঠিক কৌশল থাকাটা এত দরকারি। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যদি সবকিছুই একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে কোনো পরিকল্পনা ছাড়াই যদি আমরা সম্পদ ব্যবহার করতে থাকি, তাহলে কি হতে পারে? এর উত্তরটা কিন্তু আমাদের সবাইকে একটু ভাবাবে। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে কি হয়? সম্পদ ফুরিয়ে যায়, পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, আর সমাজে বৈষম্য বাড়ে। আর অন্যদিকে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে, তাহলে আমরা সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব হয়, আর সবার মধ্যে সম্পদের একটা ন্যায্য বণ্টনও নিশ্চিত করা যায়। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। আর এই কথাটা কিন্তু এক কথায় পুরো বিষয়টা বলে দিচ্ছে। পরিকল্পনা করাটা শুধু একটা ভালো আইডিয়া নয়, এটা আসলে বিশ্বজুড়ে স্বীকৃত একটা কৌশল, যার মাধ্যমে সম্পদের বিচক্ষণ ব্যবহার করা সম্ভব। এটাই আসল কথা। আচ্ছা, এবার আসা যাক আমাদের তৃতীয় অংশে। এখানে আমরা দেখব যে উন্নয়ন বা ডেভেলপমেন্টের ধারণাটা ঠিক কী। উন্নয়ন মানে কিন্তু শুধু সম্পদ তুলে এনে ব্যবহার করা নয়, এর পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে। আমরা উন্নয়ন বলতে প্রায়ই ভাবি মাটি খুঁড়ে খনিজ তোলা বা জঙ্গল কেটে ফেলা, কিন্তু আসলে উন্নয়ন হলো একটা যৌক্তিক প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো সম্পদের মূল্য এবং তার যোগান দুটোই বাড়ানো হয়। এটা নিছক ভোগ নয়, বরং একটা বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া। তাহলে প্রশ্ন হল, এই উদ্দেশ্যমূলক উন্নয়নের দরকারটা কি? দেখুন, এর মাধ্যমে মানুষের সাধারণ চাহিদাগুলো পূরণ হয়, আমাদের জীবনযাত্রার মান আরও ভালো হয়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আর নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের রাস্তাও খুলে যায়। চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম সেটাকে একটা সত্যিকারের উদাহরণ দিয়ে বোঝা যাক। আমাদের চতুর্থ অংশে আমরা ভারতের ভূমি ব্যবহারের একটা বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। দেখুন, ভারতের একটা বড় সমস্যা হলো দেশের মোট জমির একটা বিশাল অংশ ঠিকমতো ব্যবহারই করা হয় না। হয় সেটা একেবারে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, অথবা যেটুকু সম্ভাবনা আছে তার পুরোপুরি সদ্ব্যবহার হচ্ছে না। এই ডোনাট চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এখানে দেখুন, যে জমিগুলো ঠিকমতো ব্যবহার হচ্ছে না বা যেগুলো পতিত জমি, তার পরিমাণটা কতটা বেশি। এটা কিন্তু একটা বিশাল সুযোগ যা আমরা কাজে লাগাতে পারছি না। আর এর ফল কি হচ্ছে? কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যাচ্ছে, জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, অর্থনীতি ধাক্কা খাচ্ছে, আর যেটুকু ভালো জমি আছে সেগুলোর ওপর চাপ বেড়েই চলেছে। তবে ভালো খবর হলো, এই সমস্যার সমাধানও কিন্তু আছে। যেমন, প্রথমে পুরো জমির একটা বিস্তারিত জরিপ আর বিশ্লেষণ করতে হবে। তারপর
টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য নতুন নীতি তৈরি করতে হবে। আর হ্যাঁ, বনায়ন বাড়ানো আর পতিত জমিগুলোকে আবার ব্যবহারযোগ্য করে তোলার দিকেও নজর দিতে হবে। তবে সবচেয়ে জরুরি হল এই পুরো পরিকল্পনায় স্থানীয় মানুষদেরকে যুক্ত করা। ভারতের এই উদাহরণটা থেকে আমরা কিন্তু একটা বড় শিক্ষা নিতে পারি, যা সবার জন্যই প্রযোজ্য। চলুন আমাদের শেষ অংশে যাই আর দেখি কিভাবে একটা স্থিতিশীল ভবিষ্যৎ আমরা গড়তে পারি। মূল শিক্ষাটা হলো একটা ভালো কৌশলগত পরিকল্পনা যে কোনো চ্যালেঞ্জকে একটা সুযোগে বদলে দিতে পারে। আর সেই সুযোগটা হলো স্থিতিশীলতা বা সাস্টেনেবিলিটি। এই কথাটা শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই সত্যি। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, আমরা আমাদের পরের প্রজন্মের জন্য সম্পদের কি উত্তরাধিকার রেখে যেতে চাই? একটা ফুরিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া পৃথিবী, নাকি একটা টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ? উত্তরটা কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। आज के बिजनेस वर्ल्ड में सिर्फ दिखना काफी नहीं, आपकी पहचान सुनाई भी देनी चाहिए। हर सर्विस की एक कहानी होती है, हर ब्रांड की एक आवाज होती है। रविकांत आपके ब्रांड को देगा म्यूजिकल पहचान। अपने ब्रांड को आवाज दो, हर दिल तक एहसास दो। हर ब्रांड बनता है विजन से, हर पहचान बनती है इमोशन से। अब मार्केटिंग नहीं, ब्रांड एक्सपीरियंस बनाइए। रविकांत के साथ आपकी सर्विस सिर्फ दिखेगी नहीं, महसूस भी होगी। नाम आपका, आवाज हमारी, पहचान बनेगी सबसे अलग आपकी। आज हम सिर्फ सर्विस नहीं देते, हम ब्रांड की पहचान बनाते हैं। वो विजन को आवाज मिलती है जब ब्रांड म्यूजिक से जुड़ता है। रविकांत के साथ हर कैंपेन मार्केट में अलग दिखता है। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।